এই নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন এবং বিভিন্ন আলোচনা বলেন, আড্ডায় বলেন, অনেকে তো মুখেও বলছে যে এই নির্বাচন নিয়ে একটা যে শব্দটা 5 আগস্টের পরে খুব বেশি আমরা শুনছি যে মেটিকুলাস ডিজাইনের নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনাদের খোদ বিএনপি চেয়ারম্যানও তার বক্তব্যে বিভিন্ন জায়গায় বলেছেন যে তাহাজ্জুদের নামাজের পরে গিয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। তো আমার প্রশ্নটা হলো এইটাই খুব সহজ যে এইবারের নির্বাচন নিয়ে আপনি কোনো শঙ্কা দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, নির্বাচনটা নিয়ে তো শুরুতেই নানা ধরনের আপনার উৎসাহ যেমন ছিল, পাশাপাশি আপনার শঙ্কাও ছিল। শঙ্কাটা কি? টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি, রাস্তাঘাটে যেহেতু আমি রাজনীতি করার মানুষ, আমি একজন রাজনৈতিক কর্মী, যেখানে যেতাম আরও আপনাদের বদান্যতায় টকশোতে অংশগ্রহণ করার কারণে মানুষজন চেনো একটু বেশি, স্ক্রিনে দেখে, জিজ্ঞেস করলি বলে স্যার নির্বাচন হবে তো? আরে মহা মুশকিল, এটা কে বা কারা এই যে নির্বাচন হবে তো ছড়াচ্ছে বা ছড়ালো, এটা নিয়ে একটা মানে ভীষণ যন্ত্রণা। আমি পার্সোনালি বিশ্বাস করি প্রফেসর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের চিফ অ্যাডভাইজার, তিনি আন্তরিকভাবেই, তিনি তো হেড অফ দ্য গভর্নমেন্ট, তিনি আন্তরিকভাবে নির্বাচনটা হোক তিনি চান। এটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন কমপ্লিট শেপ নেবে, তিনি চান। অ্যাট দ্য সেম টাইম আপনার পাওয়ার স্ট্রাকচারে আপনি মানেন না মানেন, মানে স্পষ্ট উচ্চারণ করেন অথবা না করেন, সেনাবাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনী তারা একটা ফ্যাক্টর। বাংলাদেশের মতো ছোট এই সমস্ত দেশগুলো তার এই পার্সপেক্টিভ। আলোচনাটা ওই জায়গাটাতেই যে এক্সিস্টিং সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি যারা আছে, অনেকেই বলছেন যে এবারের নির্বাচনটা হবে 2008 সালের নির্বাচনের মতো, সেই সংখ্যার কথা বলেছিলাম। ওয়েল, আমি এটা মনে করি না। আমি মনে করি যে আমাদের আর্ম ফোর্সেস, পার্টিকুলার আমাদের চিফ অফ আর্মি স্টাফ, তিনি নির্বাচনের বেলায় খুবই সিনসিয়ার। কারণ এটা সত্য কথা, প্রায় 1.5 বছরের মতো আমাদের সেনা সদস্যরা রাস্তায় যে পুলিশের ডিউটি করছেন, এটা যে প্রফেশনাল যে অ্যাপটিচিউড, এটা প্রফেশনাল অ্যাপটিচিউড ইনফ্যাক্ট আপনার কিছুটা মানে হ্রাস পায়। যেমন উনি উকিল সাহেব, ওনারে দিয়ে যদি এখন ওকালতি না করে ওনারা যদি মুক্তারি করান, মানে ওনার যে কাজটা না আরও অন্য কাজটা, মুহুরিদের কাজটা ওনার দিয়ে করান, তাহলে কি হবে? ওনার এফিকেসিটা গ্র্যাজুয়ালি নষ্ট হবে, কমে যাবে, তাই না? আপনি যে কাজটা পারেন সেই কাজটা যদি আপনি না করেন, বা আমি যে কাজটা করি আমাকে দিয়ে ওই কাজ না করে যদি আমাকে কামার কুমোরের কাজ করতে বলা হয়, তো আমি তো সেটা পারবো না, বিকজ আমার কিন্তু দক্ষতা নাই। তো এখন সেনাবাহিনীকে দীর্ঘ সময় আপনার পুলিশের মতো ডিউটিতে রাখা, ইনফ্যাক্ট তারা ইউজ টু না, সোজা কথা, দে আর নট ইউজ টু। আমি দেখেছি যে আমাদের সেনা সদস্যরা যখন এই ধরনের কোনো মানে যেটা পুলিশ সাধারণত যে ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করে বা ফেস করে, মানে ফেস করে বলতে বোঝাচ্ছি যে ধরনের ঘটনাগুলি তাদের সামনে চলে আসে, এই ধরনের ঘটনাগুলোতে আমাদের সেনা সদস্যদের আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি বা অনেক সময় রাস্তাতে চলার পথেও যেটা দেখি, তারা অত্যন্ত পোলাইট বিহেভ করছেন। ওটা তো যেমন পুলিশ হয়তো এইভাবে করতো, পুলিশ হয়তো আরও হয়তো অ্যাগ্রেসিভলি করতো, কথার কথা, কিন্তু আমাদের সেনা সদস্যের অভ্যস্ত না। সুতরাং আপনি দীর্ঘ সময় তার যে ফাংশন, তার ট্রেনিং অ্যান্ড আদার্স, কারণ তারা অনেক তাদের একটা নিয়মিত ট্রেনিংয়ের ব্যাপারও থাকে, সেখান থেকে তারা কিন্তু বিরত আছেন অনেক দিন ধরে। ইটস নট গুড ফর মানে এনি আর্ম ফোর্সেস, সোজা কথা। তো সেনাবাহিনীর তরফ থেকে আমি যেটা মনে করি যে আমাদের সেনাবাহিনী তারা যেটা চান যে দ্রুত একটা ভালো নির্বাচন তাদের তত্ত্বাবধানে, যেহেতু তারা মাঠে পুলিশিংয়ের দায়িত্বে আছেন, এটা শেষ করার পর তারা মানে ক্যান্টনমেন্টে ফেরত যেতে চান। ব্যারাক শব্দটা ব্যবহার করলাম না, এটা একটা কলোনিয়াল শব্দ। তারা ওইটা মানে সেনানিবাসে ব্যাক করতে চান, রাইট। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার একটা নির্বাচন হওয়াটা খুব জরুরি। সেটা জরুরি। আমি যেটা প্রশ্ন করছিলাম রিপন ভাই, যেহেতু মানে ডক্টর আসাদুজ্জামান রিপন শুধুমাত্র রাজনীতিবিদ না, তিনি একজন সাংবাদিকও বটে, সম্পাদক তো আরো মানে সাংবাদিক তো সবসময় যে পদেই থাকুক, প্রডিউসার অফ সাংবাদিক, মানে না আলহামদুলিল্লাহ, মানে আমার কাগজে কাজ করেছেন, আমার সাথে কাজ করেছেন অনেক, আপনি একজন সাংবাদিক, অনেক ভালো জায়গায় প্রতিষ্ঠিত আছেন। আমি যেটা হলো যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে তো এই সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি এবং ইন্টারন্যাশনাল যে প্রভাব থাকে, ইনফ্লুয়েন্স থাকে, তো ওইটা নিয়েই বারবারই বলা হচ্ছে যে আমি একটা শঙ্কার কথা বলি আপনাকে, সেই শঙ্কাটার বিষয়ে যদি মনে করেন। আমি একটা শঙ্কার কথা বলি, একটু যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। যখন শেখ হাসিনা যখন পালালেন,
উনি যে পালাবেন এটা কিন্তু আমি বহু টকশোতে 3-4 মাস আগে থেকে বলছিলাম যে উনি হিউমিলিয়েশন নিয়ে ওনাকে যেতে হবে, এটা আমি বলেছি, অন রেকর্ড বলেছি, হোয়াট এভার। তো যখন শেখ হাসিনা যখন পালানোর মতো পরিস্থিতি হলো, আমি আমার পার্টির চিফকে, মানে তখন তিনি ডিফ্যাক্টো চিফই, আমি জানালাম যে মানে ইটস এ ম্যাটার অফ ডেইজ শেখ হাসিনা, কারণ আমরা তো দেশ থেকে একজন রাজনৈতিক কর্মী তার সহকর্মী আমাদেরকে তো সিচুয়েশন অ্যানালাইসিস বা সিচুয়েশন আপডেট করতে হয় মানে ট্রেডিশনালি। তো আমি তাকে জানালাম যে মানে হার ডেইজ আর নাম্বার্ড, এবং মানে অনিবার্যভাবে গভর্নমেন্ট কলাপস করবে। তো 4 তারিখে আমার তৎকালীন অ্যাক্টিং চেয়ারম্যান, এখন চেয়ারম্যান, উনি আমাকে নির্দেশ দিলেন টু টেক ওভার দ্য কন্ট্রোল অফ দ্য পার্টি অফিস। হি অর্ডার্ড মি টু টেক ওভার দ্য কন্ট্রোল অফ দ্য পার্টি অফিস। আমি তালা ভেঙে, আপনি হয়তো খেয়াল থাকবে বিভিন্ন, জানি আমি তালা ভেঙে পার্টি অফিসে ঢুকলাম। 7 তারিখে তখন পার্টি অফিসের আমি মুখপাত্রের দায়িত্বে এডিশনালি। আমি আমাদের সাথে মিটিং হলো, আমরা চিন্তা করলাম আমার দ্রুত এই ধরনের মানে গণঅভ্যুত্থান পরবর্তী সিচুয়েশনে জনগণকে শান্ত করার জন্য, কারণ ওবায়দুল কাদের একটা আশঙ্কা ছিল দেশে অনেক কিছু হবে, মানুষ মারা যাবে ইত্যাদি ইত্যাদি, জনগণকে শান্ত করা বড় রাজনৈতিক দলের দায়িত্ব। তো তারেক রহমান সাহেব উনি সিদ্ধান্ত নেন উনি 7 তারিখে পাবলিক অ্যাড্রেস করবেন। সেখানে আমরা নির্বাচন চাইলাম, এটা নিয়ে আপনার খেয়াল আছে অনেকগুলো মিডিয়া এবং সুশীল সমাজ খুব মানে ইনিয়ে বিনিয়ে যে ব্যঙ্গটা করলেন যে বিএনপির আর তর সহ্য হচ্ছে না, ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, এখনই একটা নির্বাচন চাচ্ছে তারা, এখন দরকার জাতীয় সরকার মুক্তমুখ ইত্যাদি, বিএনপি কেন নির্বাচন নিয়ে ব্যস্ত, এখন আমরা বিশেষ করে ছেলেদের মুখ দিয়ে বলা হলো যে নির্বাচন চান, আগে এটা চাই ওইটা চাই, নির্বাচন পরে। এই যে নির্বাচন পরে চাই করলো তারা, একটা বড় দল হিসেবে আমাদের অভিজ্ঞতার কারণে আমরা জানতাম যে দেশের জন্য ইনএভিটেবল ক্রাইসিসগুলো ওয়ান আফটার ওয়ান কী হতো, যত মাস যাবে তত সংকটগুলো কী বাড়বে। আচ্ছা ফাইন, নির্বাচনটা 3 থেকে 6 মাস, যেটা শ্রীলঙ্কা অ্যান্ড নেপাল বিভিন্ন দেশগুলোতে যেভাবে, শুধু এই দুটো দেশ আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি বলে আমি উদাহরণ দিলাম, পৃথিবীর অন্যান্য সমস্ত দেশগুলোতে আপনার এই ধরনের মাস আপরাইজিংয়ের পরবর্তীতে একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা সেটেল করে। এটা একটা মাত্র পন্থা একটাই, রাইট। এখানে বাংলাদেশে কি করা হলো, এটাকে প্রলং করতে যেটা হলো, আপনাকে আমি বলি, সংকটগুলো কিন্তু রিয়েলি বাড়লো। আপনি 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে 9 মাসের মধ্যে আপনি যখন নির্বাচন করে যদি ফেলতেন, তখন শেখ হাসিনার অডিওর ভাষণ শুনতেন না, ওই দুঃসাহস তার ছিল না। যদি 6 মাসের মধ্যে করে ফেলতেন, তাহলে কলকাতার কোনো পুস্তক প্রকাশনা উপলক্ষে জয়ের কোনো বক্তব্য শুনতেন না, ইউটিউবে আসতো না, কারণ তারা তখন মোরালি ভেঙে গেছিল, সোজা কথা, তাই না? এখন আমাদের নির্বাচন অনুষ্ঠান করতে বিলম্ব হওয়া, নানা ধরনের ব্যর্থতা, নানা কারণে এখন তারা মাঝে মধ্যে ফাঁক ফোকর দিয়ে তারা এই পলাতক কথা বলে। এই যে না এখন আসছি, এখন যেমন দেখবেন এক সময় ঠিক 2 সপ্তাহ আগ পর্যন্ত ইন্ডিয়ার ওপরে আমেরিকা প্রায় 50% মানে আপনার অতিরিক্ত শুল্ক ইম্পোজ করেছিল। আবার যদি গত 4-5 দিন আগের নিউজটা যদি দেখেন যে আমেরিকা এখন ট্রাইং টু মানে ইন্ডিয়ার সাথে মহব্বত বাড়ানোর জন্য, এন্টি চায়না আপনার জিও পলিটিক্স, এন্টি চায়নার অবস্থান নেওয়ার জন্য, আবার ইন্ডিয়ার সাথে রিলেশন বিল্ড আপেরও তাদের একটা প্রক্রিয়া আছে, এবং সেখান থেকে তারা মিন হোয়াইল 50% স্ল্যাশ ডাউন করে তারা 18% শুল্কতে চলে আসছেন। তো এই যে মানে আপনার জিও পলিটিক্সে, রিজিওনাল পলিটিক্সে যে চেঞ্জেসগুলো 6 মাস 9 মাস আগে আপনি যেটা দেখেন নাই, 6-9 মাস পর আপনি সেটা দেখবেন, দ্যাট এটি তো আপনার জিও স্ট্র্যাটেজি, জিও পলিটিক্স স্ট্যাটিক জায়গায় থাকবে না। তাহলে আপনার যে সম্ভাবনাটা ছিল, স্ট্যাবিলিটি যে সম্ভাবনাটা 6 মাস 9 মাস আগে ছিল, এখন তো নিউ ফ্যাক্টরস, অন্যান্য ফ্যাক্টরগুলো তো ডেভেলপ করতে থাকবে। আপনি কি করলেন, আপনি একটা অভ্যুত্থান করলেন, অভ্যুত্থানের স্পিরিটটাকে আপনি সংহত করলেন না, আপনি অভ্যুত্থানের স্পিরিটটা যে ছেলেরা নেতৃত্ব দিল তাদের নিয়ে এক গাদা বল